রিদা তুবা মামার বাসায় এসেছে। আজ দ্বিতীয় দিন হলো। আজ বিকাল হতেই রিদা মামির পেছন পেছন ঘুরছে, মামিকে কনফিউজ করার চেষ্টা করছে তারা ঘুরতে যাবে। একটা দিন তো ঘরেই বসেই কাটালো, আর ঘরে মন টিকছে না, তার ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু রিদার মামা সেই সকালে অফিস চলে গিয়েছেন, আর মামিও এই জায়গাটা তেমন চেনে না, নতুন নতুন এসেছে বলে এখনো বাহিরে ঘুরতে যাওয়াও হয়নি। এখন রিদার দেখা দেখি তাদের মামাতো ভাই রাজনও বায়না ধরেছে। এখন মামি মুসিবতে পড়ে যায়, না নিয়ে গেলে সারাদিন ক্যাচাল করতেই থাকবে, এক মুহূর্ত শান্তি দিবে না। রাজনকে মামির পিছনে লাগিয়ে দিয়ে রিদা দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। এভাবেই বাচ্চাদের দিয়ে কাজ হাসিল করতে হয়। তোবা বোনকে হাসতে দেখে বুঝে ফেলে এটা তার দুই বোনেরই কাজ। সে এসে রিদাকে ধাক্কা দিয়ে বলে, তুই রাজনকে খেপিয়ে দিয়েছিস না, যা তোর পাশের পাল্লায় একটা লেখা হয়ে গেল, নোট করতেছি, বাসায় গিয়ে সব মাকে বলবো। তোর পাপের পাল্লায় একটা লেখা হয়ে গেল, নোটস করতেছি, বাসায় গিয়ে সব মাকে বলবো। রিদা তুবার মাথায় একটা চাটি মেরে বলে, আসিস পরে আমার কাছে, এটা সেটা দরকারি, কচু দিব তোমায় তখন, কাজের সময় আমাকে দরকার, আর কাজ শেষে আমাকে চিনিসই না, বেয়াদব মেয়ে একটা। দুই বোনে চুলাচুলির মাঝে মামি তক্ত বিরক্ত হয়ে এগিয়ে আসে, বলেন, এই যাও যাও তৈরি হও দুজনে, বেয়াদবটা পেছনে পড়েছে, না নিয়ে গেলে শান্তি দিবে না। পিচ্ছি রাজন এখন খুশিতে নাচ শুরু করেছে। তোবা রিদা তাদেরকে হেসে ফেলে, তারা তাড়াতাড়ি করে তৈরি হয়ে চলে আসে। কিছুক্ষণের মাঝে মামিও রাজনকে তৈরি করে চলে আসেন সেলিম সাহেবকে ফোন করে অনুমতি নেওয়ার জন্য। তিনি প্রথমে মানা করলেও পরবর্তীতে সাবধানে থাকার কথা বলে রাজি হন। তারপরই সবাই মিলে বেরিয়ে পড়ে আশেপাশের প্রকৃতি উপভোগ করার জন্য। রিদার মামার বাসাটা পড়েছে শহর এরিয়ার এক পাশে, সেখান থেকে কিছু দূর এগুলেই সব পাহাড়ের সমারোহ। বান্দারবানে বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, তাই এখানে পর্যটকদের আনাগোনা বেশি, সেই সাথে রয়েছে টুরিস্ট গাইড। তারা গাড়ি করে কাছাকাছি একটা স্পটে ঘুরতে যায়। সেখানকার সৌন্দর্য দেখে রিদা মুগ্ধ হয়ে যায়। আঁকাবাঁকা রাস্তার দুধারে সবুজের সমারোহ, সাথে আছে ছোট ঝর্ণার পানি পড়ার শব্দ, আশেপাশে বেশ মানুষদের দেখা যায়, তারাও এখানটায় ঘুরতে এসেছে। রিদা তো মুগ্ধ হয়ে দেখার পাশাপাশি ফোনেও ছবি তুলতে থাকে। এতক্ষণ তুবা তার সাথে থাকলেও রিদার এত ছবি তোলা দেখে তার ভালো লাগে না, তাই সে গিয়ে রাজনকে সাথে নিয়ে আশেপাশে ঘুরতে থাকে। তাদের সাথে মামিও একসাথেই ছিল, তবে মাঝখান থেকে রিদা আলাদা হয়ে পড়ে। রিদা ছবি তোলাতে এতটাই মগ্ন ছিল, সে খেয়ালও করেনি কখন সে বাকিদের থেকে আলাদা হয়ে পড়েছে। সে আশেপাশে ঘুরতে ঘুরতেই ছবি তুলছিল। হঠাৎ সেখানে একটা সুন্দর ভিন্ন প্রকৃতির গাছ দেখে পাশে তুবাকে ডাকে, এই তুবু দেখ দেখ গাছটা তুবু, এই তুবা। আশেপাশে তাকিয়ে দেখে তুবা তার পাশে নেই, এমনকি এই জায়গাটায় মানুষের সমাগমও কম, দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে। এতক্ষণে রিদা খেয়াল করে সে বর্তমানে সেখানটায় দাঁড়িয়ে আছে, সেখানে আশেপাশে শুধু গাছগাছালির সমারোহ। রিদা তখনই ভয়ে আতকে ওঠে যখন সে খেয়াল করে সে রাস্তা হারিয়ে ফেলেছে। কোন রাস্তা দিয়ে কোন দিকে সে এসেছে তার কিছুই মনে নেই। মনে না থাকাটাই স্বাভাবিক, একে তো সে নতুন এই জায়গায়, তার উপর সে সম্পূর্ণ সময়টাই ফোনে মগ্ন ছিল। ফোন হাতে নিয়ে মামির ফোনে কল লাগাতে গেলে দেখে এখানটায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। রিদা অল্প অল্প করে আন্দাজে পেছনের দিকে যেতে তাকে ধারণা করে সে সামনে এগিয়েছে, তার মানে পেছনের দিকে গেলেই সে রাস্তা খুঁজে পাবে। পাশাপাশি ক্রমাগত ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। এতক্ষণ ছবি ভিডিও করায় তার ফোনের ব্যাটারিও প্রায় শেষ, যখন তখন ফোন বন্ধ হয়ে যেতে পারে। রিদা কিছু দূর এগোতেই সে সামনে একটা সরু রাস্তা দেখতে পায়। সেভাবে এই রাস্তা ধরে আগালেই হয়তো সে আসল জায়গাটা খুঁজে পাবে। এতক্ষণে চারপাশে অন্ধকার নেমে আসছে, প্রকৃতির মৃদু আলোয় সে পথ ধরে আগাচ্ছে। ভেতরে ভেতরে সে ভয় শেষ। এমনিতেই জঙ্গলের এরিয়া, জন্তু জানোয়ার থাকতেও পারে, তার কোনো গ্যারান্টি নেই। তার উপর অচেনা জায়গায় বলে রিদার কাছে প্রচন্ড ভয় লাগছে। হার্টবিট এমনভাবে লাফাচ্ছে মনে হচ্ছে যখন তখন তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সে ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করছে যাতে এবারের মতো ভালোই ভালোই ফিরতে পারে। তারপর আর কখনো কারো অবাধ্য হবে না, তাকে বসতে বলে বসে থাকবে, দাঁড়াতে বলে দাঁড়িয়েই থাকবে, সব কথা শুনবে, শুধু এবারের মতো বেঁচে ফিরলেই হলো। অপরদিকে তুবা ক্রমাগত কান্না করছে, বড় বোনকে খুঁজে না পেয়ে সে ভয়ে আতঙ্কে দিশেহারা। স্থানীয় গাইডদের থেকে রিদার খবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু বলতেই পারছে না। এই জায়গাটায় অনেক মানুষের সমাগম রয়েছে, তাই নিজেরা নিজেদের খেয়াল না রাখলে অন্য কেউ তাকিয়েও দেখে না। অন্যদিকে মামির অবস্থাও খারাপ, সে তো গার্ডিয়ান হয়ে এসেছিল, মেয়ে দুটোকে নিজের সাথে এনেছিল, এখন সে সামনে রাখতে পারলো না। সেলিম সাহেব জানতে পারলে ওনাকে আস্ত রাখবেন না, ভয়ে তিনি এখনো স্বামীকে কিছুই জানাননি, নিজেরাই খোঁজাখুঁজি করতে থাকে। এরই মাঝে হঠাৎ মাইকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কোথায় নাকি কিসের গন্ডগোল হয়েছে, তাই সবাইকে নিরাপদ আস্তানায় চলে যেতে বলে। এবার বিষয়টা মারাত্মক হয়ে যায়, সবাই তাড়াতাড়ি করে যার যার আবাসস্থলের দিকে রওনা হয়। পর্যটকরা স্থানীয় হোটেলে আশ্রয় নেয়। বর্ডার এরিয়া বলে এসব জায়গায় প্রায়ই অবৈধ কাজে ঠেকাতে অপারেশন চালানো হয়। আজও বোধহয় তেমন কোনো জরুরি অবস্থা জারি হয়েছে, যদিও এই স্থান হতে গন্ডগোলের অবস্থান অনেক দূরে, তবুও সকলকে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবারে না পেরে মামি সেলিম সাহেবকে ফোন করে রিদার হারিয়ে
যাওয়ার কথা জানান। তিনি মামিকে ফোনেই কতগুলি বকাবকি করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে তুবা ক্রমাগত বোনের ফোনে কল দিতে থাকে, তবে একটা কলও রিসিভ হয় না। নেটওয়ার্ক সমস্যার জন্য কল ঢুকতে গিয়েও বারবার কেটে যাচ্ছে। বোনের কথা চিন্তা করে তুবার অবস্থা খারাপ হয়ে যায়। বড় বোনের সাথে সে যতই শত্রুতামি করুক না কেন, দিন শেষে বড় বোনই তার নিরাপদ আশ্রয়। সেই বোনকে না পেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। ছোট্ট রাজনও এতক্ষণে শান্ত হয়ে গেছে। একটু আগের আনন্দ উল্লাসের কোনো ছায়াও তার মাঝে অবশিষ্ট নেই। মায়ের কোলে মাথা হেলিয়ে দিয়ে চুপটি করে বসে আছে সে। কতক্ষণ সময় লাগিয়ে সেলিম সাহেব সেখানে উপস্থিত হন। তুবা তো মামাকে দেখেই দৌড়ে মামার কাছে যায়। কান্নাটা তো স্বরে বলে, ও মামা, আপুকে খুঁজে দাও প্লিজ, আমার ভয় হচ্ছে খুব। আপু কিভাবে হারিয়ে গেল টেরই পেলাম না, প্লিজ খুঁজে দাও আপুকে। কাছাকাছি বয়স বলে তুবা কখনো হৃদাকে আপু বলে না, তবে কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে তখন আপু বলে ডাকে। তবে এখন এমন পরিস্থিতিতে তার মাথা কাজ করছে না, বারবার নিজেকেই দোষারোপ করছে। তখন সে হৃদার সাথে থাকলে আপু এভাবে হারিয়ে যেত না। হৃদা তো বারবার বলেছিল তার সাথে থাকার জন্য। দরকার পড়লে হারালে দুজনেই হারাতো, অন্তত দু বোন একসাথে তো থাকতে পারতো। অপরদিকে হৃদা যেদিকেই যাচ্ছে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে, তাই ফোনের লাইটও ইউজ করতে পারছে না। ভয়ে তার জ্ঞান হারানোর মতো অবস্থা। তবুও চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার। আপাতত রাতটা কাটানোর মতো জায়গা পেলে ভালো হতো। এভাবে তো বাহিরে থাকা যায় না, জন্তু জানোয়ারেরও ভয় আছে। সকাল হওয়া পর্যন্ত তাকে এই অচেনা জায়গাটায় টিকে থাকতে হবে। হঠাৎ সে রাস্তা ধরে গাড়ির আওয়াজ পেয়ে হৃদয় একটু আশাবাদী হয়। নিশ্চয়ই তার মামা খুঁজতে এসেছে তাকে। এইভাবে খুশিতে অপেক্ষা করতে থাকে। তবে দূর থেকে গাড়ি দেখে তার কেমন লাগে। সে দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পরপর দুটো গাড়ি সেই রাস্তা ধরে এগিয়ে যায়। গাড়ির পেছন পেছন কয়েকটা বাইকও যেতে দেখে সে। হঠাৎই হৃদার মনে হয় এরা নিশ্চয়ই ভালো মানুষ নয়। এই দিকটাই তো বর্ডার এলাকা, এদিকে এত বড় গাড়ি থাকা মানে অবৈধ কোনো কাজের গাড়ি। ভয়ে হৃদার অবস্থা আরো খারাপ হয়ে যায়। নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করে। পুরুষ মানুষ যত ভালোই হোক না কেন, একাকী একটা মেয়ে মানুষ সামনে পেলে কেউ ভালো থাকে না। এসব ভেবে হৃদার ভয়ের মাত্রা বেড়ে যায়। এই মুহূর্তে এসে হৃদা কান্না করে ফেলে। এতক্ষণ পশুর ভয় ছিল, এখন ভয়টা মানুষের ভয়ে পরিণত হয়েছে। এটা যে বড় মারাত্মক বিষয়। এবার হৃদা আর না এগিয়ে সেখানেই একটা বড় গাছের আড়ালে বসে পড়ে। সে যে ইতিমধ্যে ঝামেলায় ফেসে গেছে সেটা সে ঠিকই বুঝতে পারছে। এখন কি করবে সেটাই বুঝতেছে না। এমন একটা পরিস্থিতি তার সাথে ঘটতে পারে সে কখনোই আন্দাজ করতে পারেনি। সে বসে থাকতে থাকতে সেখানেই একটু চোখ লেগে এসেছিল। হঠাৎই কিছু জোরালো শব্দে তার ঘুম ভেঙে যায়। দূর থেকে জোরে জোরে কিছুর শব্দ হচ্ছে, হয়তো কোনো গন্ডগোল হচ্ছে। এবার হৃদা আরো আতঙ্কে পড়ে যায়। হাতের ফোন বন্ধ থাকায় বুঝতেও পারছে না কতক্ষণ সময় পার হয়েছে, সকাল হচ্ছে না কেন, কখন সে বাসায় ফিরতে পারবে, কেউ কি তাকে বাঁচাতে আসবে না। এসব ভেবে সে ফুপিয়ে কান্না শুরু করে। সারোয়ার ক্যাম্পে বসে আজকে পেট্রোল ডিউটির জন্য প্রস্তুত হচ্ছিল। গত 2-3 দিন ধরে আশেপাশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে রয়েছে, তবে বাড়তি কোনো সমস্যা হয়নি। এটা যেন আরো টেনশনের বিষয়। তখনই তাদের টিমের একজন এসে জানায় সামনের বর্ডারে বিজেপিদের উপর অ্যাটাক হয়েছে। যেহেতু এই সময় তাদের টিমের ডিউটি ছিল, তাই তাদের সেখানে যেতে হবে। এমন জরুরি পরিস্থিতিতে কাছাকাছি থাকা সেনা সদস্যদের পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তাই সারোয়ার দ্রুত তার টিম নিয়ে সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে হৃদা গন্ডগোল যেদিকে হচ্ছে তার উল্টো পাশে দৌড় দেয়। তার বারবার মনে হচ্ছে সব যেন তার দিকে এগিয়ে আসছে। আজই বোধহয় তার শেষ দিন। এত টেনশনে তার মাথা কাজ করছে না। সে রাস্তা ধরে দৌড়ানো অবস্থায় সামনে থেকে পুনরায় গাড়ি আসতে দেখে আটকে ওঠে। কিছু বুঝে ওঠার আগে গাড়ি তার নিকটে চলে আসে। হৃদা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই মুখ থুবড়ে রাস্তাতেই পড়ে যায়। তবে তার ভাগ্য ভালো, সঠিক সময়েই গাড়িটা থেমে গিয়েছিল। তবে প্রচন্ড ভয় থেকে হৃদা অজ্ঞান হয়ে পড়ে। গাড়ি থেকে একজন নেমে হৃদাকে দেখে বলে, মেজর। সারোয়ারের উদ্দেশ্যে বলে, স্যার, সিভিলিয়ান একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে বোধহয়। ভেতর থেকে সারোয়ার বলে, আপাতত গাড়িতে নিয়ে আসো, পরে বাকিটা দেখা যাবে। দুজন সদস্য নেমে এসে হৃদাকে তার সাথে তাদের গাড়িতে তুলে নেয়। আদৌ সে শত্রুপক্ষ কিনা সেটা ভাবার এখন সময় নেই। বর্তমানে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মেইন ফোকাস তাদের সেদিকেই রয়েছে। হৃদাকে গাড়িতে নিয়েই তারা তাদের মিশনে চলে যায়। তাদের ধারণা অনুযায়ী নারী পাচারেরই কাজ চলছিল, তবে আগে থেকে ধারণা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবুও তারা প্ল্যান করে থাকায় পরিস্থিতি খারাপের দিকে চলে গিয়েছিল। অবশেষে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে পৌঁছানোয় গাড়ি পাচার করা সম্ভব হয়নি। কয়েকজনকে ধরাও হয়েছে। পুলিশ ফোর্স থাকায় তারা এসে শত্রুদের আটক করেছে। আর সেসব মেয়েদের পাচার করার চেষ্টা করা হচ্ছিল। তাদের মেডিকেল চেকআপের পর নিজ নিজ পরিবারে ফেরত দেওয়া হবে। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিজ গাড়ির দিকে ফেরত আসে। তখন এক সদস্য বলে, স্যার, গাড়িতে থাকা মেয়েটার কি করা হবে? ওকে বাকি মেয়েদের সাথে পাঠাওনি? স্যার, আপনি তো কোনো নির্দেশনা দেননি। তাই সারোয়ার ফোঁস করে শ্বাস নিয়ে বলে, আচ্ছা, আমরা যাওয়ার পথে ওকে পাঠিয়ে দিব, চলো এখন ক্যাম্পের দিকে। এর মাঝে সারোয়ার মেয়েটার দিকে একবারও খেয়াল করেনি, করার কথাও না। সে তো নিজের কাজের দিকে পূর্ণ ফোকাস রেখেছিল। তারা যাওয়ার পথে মেয়েটিকে পুলিশ স্টেশনে রেখে তারা চলে যাবে। হৃদা তখনও অজ্ঞান অবস্থায় ছিল। প্রচন্ড স্ট্রেস থেকে সে জ্ঞান হারিয়েছে। তাকে প্রাথমিকভাবে বাকি মেয়েদের মতো মনে করে, হয়তো কোনোভাবে সুযোগ পেয়ে পালিয়ে আসছিল, তাই তারা তাকে পুলিশের কাছে রেখে আসতে চায়। সেনা সদস্যদের একজন হৃদাকে দুহাতে কোলে তুলে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে থাকে। সারোয়ার তখন গাড়ির জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎই চোখ
মেলে অজ্ঞান হৃদাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হয় সে ভুল দেখছে। হৃদাকে সে এখনো ভোলেনি। হৃদাই বোধহয় তার দেখা প্রথম মেয়ে যে সেনাবাহিনীর সদস্য পছন্দ করে না বলে তাকে বিয়েতে রিজেক্ট করেছিল। সারোয়ার দ্রুত গাড়ি থেকে নেমে হৃদার দিকে এগোয়। ভালোভাবে তাকিয়ে দেখে মেয়েটা হৃদয়। এই মেয়ে এখানে কি করছে? এখানে কি ঘুরতে এসেছিল নাকি? কোথায় থাকছে এখন? এত প্রশ্ন মাথায় আসতেই সারোয়ার পুলিশ অফিসারের সাথে কথা বলতে যায়। আদেও হৃদার নামে কোনো মিসিং রিপোর্ট আছে কিনা। তবে সেসব কিছুই না পেয়ে একটু হতাশ হয়। আর টিমের বাকি সদস্যরা সারোয়ারকে একটা মেয়ের জন্য টেনশন করতে দেখে অবাক হয়। এদের মধ্যে একজন সদস্য রুবেল এগিয়ে এসে সারোয়ারকে জিজ্ঞাসা করে, স্যার চিনেন মেয়েটাকে? না মানে আপনি এগিয়ে এসে খোঁজ নিচ্ছেন যে? সারোয়ার কি উত্তর দিবে বুঝতে না পেরে শুধু জানায়, ফ্যামিলি রিলেটিভ, এখানে এসেছে জানতাম না, তাই হঠাৎ দেখে অবাক হলাম। স্যার মেয়েটা কি বাকি মেয়েদের সাথে ছিল না? মানে তাকেও কি পাচারের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কি? তাহলে তো মেয়েটারও সম্পূর্ণ চেক আপ লাগবে। আগে ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে বলো, বাকিটা ওর মুখ থেকেই শোনা যাবে। আপাতত সারোয়ার ডিউটির সময় নেই, তাই সে ক্যাজুয়ালি পরিস্থিতিতে হ্যান্ডেল করছে। নয়তো ডিউটির সময় থাকলে তাকে হৃদাকে বাকিদের মধ্যে পুলিশের হাতে রেখে চলে যেতে হতো। কিছুক্ষণের মাঝে হৃদার জ্ঞান ফিরতে এসে আশেপাশে তাকিয়ে অবাক হয়। একটু পর বুঝতে পারে সে পুলিশ স্টেশনে আছে, তার মানে সে এখন নিরাপদ। এখন সহজেই মামার কাছে ফেরত যেতে পারবে সে। আপনি ঠিক আছেন মিস হৃদা? আচমকা কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে তার নাম নেওয়ায় সে চমকে ওঠে। পেছনে তাকিয়ে সারোয়ারকে আর্মি পোশাকে দেখে চমকে ওঠে। আপনি এখানে? আপনি এখানকার? জি, এখন সব ক্লিয়ার করুন। কি হয়েছিল আপনার সাথে? সব ইনফরমেশন না পাওয়া অবধি আমি যেতে পারছি না। আপনার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে আপনাকে। এই মুহূর্তে হৃদার কাছে সারোয়ারকে সবচেয়ে আপনজন মনে হচ্ছে। যতই হোক পারিবারিক সম্পর্ক আছে তো, সারোয়ার নিশ্চয়ই তাকে বিপদে পড়তে দিবে না। তাই হৃদা একে একে সব জানায় তাকে। প্রথমে তার পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, তারপর গন্ডগোলের মাঝে পড়ে গিয়ে রাস্তা হারিয়ে ফেলা, অবশেষে তাদের গাড়ির সামনে পড়ে গিয়ে স্ট্রেস থেকে জ্ঞান হারিয়ে ফেলা। হৃদার ভাষ্য মতে সবকিছুই পুলিশ রেকর্ড করে নেয়, যাতে পরিবারের খোঁজ পেলে তাকে সহজেই হস্তান্তর করা যায়। সারোয়ার বলে, আপনার মামার বাসা কোথায়? জায়গার নাম বলুন। আমি জানি না, এসব কিছুই চিনি না এখানকার। আজই প্রথম বের হয়েছিলাম আর আজই এমন হলো। সবাই আমাকে খুঁজছে নিশ্চয়ই, তবে আপনার মামার খবর পাবো কিভাবে? তিনি কি কাজ করেন? ওনার কর্মক্ষেত্র বা কিছু ঠিকানা দিতে পারবেন? হৃদা অসহায় হয়ে দুদিকে মাথা নাড়ায়। সে এটাও জানে না তার মামা এখানে কি কাজ করে, কখনো জানার প্রয়োজন বোধ করেনি। এত বড় মেয়ে হয়ে এসবের খবর না রাখায় প্রচন্ড লজ্জাবোধ করছে এখন। সারোয়ার যেন এই মুহূর্তে রেগে যায়। এত বড় মেয়ের কাছ থেকে এমন কথা শোনায় সে বিরক্ত হয়েছে। কিছুটা বিরক্ত মাখানো কণ্ঠেই বলে, অন্তত ফোন নাম্বারটা তো বলুন। মামা মামি বা বোনের নাম্বার? হ্যাঁ, আমার ফোন। ফোন কোথায়? সব তো ফোনে সেভ করা ছিল। তোমার নতুন সিম নাম্বার মুখস্থ নেই তো বাবা মায়ের নাম্বার দিন, তাদের জানাই অন্তত। না প্লিজ, ও অন্য কিছু করুন, ওরা টেনশন করবে। নয়তো অন্যভাবে সামলান না প্লিজ মেজর সাহেব।